এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে এবং দ্বিতীয় দফায় ভবানীপুর কেন্দ্রীয় ভোট। আর সেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রচার করছেন নিজের পাড়ায়। এই মুহূর্তে প্রচারে জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের দেখাচ্ছি পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন তৃণমূল নেতৃত্বরা রয়েছেন, তেমনি প্রচুর কর্মী সমর্থক তার সঙ্গে পা মিলিয়েছেন এবং তাকে দেখার জন্য যে ভিড়, সেই ভিড়টাও চোখে পড়ছে। যে ছবি দেখছেন ভবানীপুরে নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের একটা ভিড় এবং প্রত্যেকের সঙ্গে হাত জোড় করে জনসংযোগ ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মহিলাদের সঙ্গে হাত মিলিয়েও জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখছেন ভবানীপুরে নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে এপ্রিল ভবানীপুরে ভোট, দ্বিতীয় দফার ভোট, এবং সেই দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় প্রচার সারছেন। এই মুহূর্তে প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে হাত জোড় করে প্রচার সারছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকরা তারাও পা মিলিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে ভিড়, সেই ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় প্রচার সারছেন, সরাসরি দেখছেন। পাড়ায় নিজের পাড়ায় প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে হাত জোড় করে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, দেখো, এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বলরাম বসু ঘাটের কাছাকাছি জায়গা পর্যন্ত তার মিছিল করলেন এবং তিনি তার নিজের পাড়া বলে যে পরিচিত যে স্থান, সেখানে তাকে আজকে মিছিলে পা মেলাতে দেখতে পাওয়া গেল। আজকে টাফ রোড থেকে তার মিছিল শুরু হয়। টাফ রোডের পর তিনি কাঁসারি পাড়া, বিজয় বোস রোড, গণেশ মুখার্জি সরণি এবং এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, বিভিন্ন জায়গাতে দিনকে তিনি মিছিল করেন। এবং তুমি জানো, যেহেতু তিনি এখানকারই বাসিন্দা এবং এবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারও চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকেই বলছেন যে এভাবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একদম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে, বিভিন্ন অলিগুলি ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেভাবে দেখছেন, তাতে স্বভাবতই এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে যেমন জনসংযোগ বা প্রচারের ক্ষেত্রে পৌঁছানো তার সুবিধা তৈরি হচ্ছে, একই রকম ভাবে যেটা উল্লেখযোগ্য হয়েছে সেটা হচ্ছে যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছেও তিনি একবারে পৌঁছে যেতে পেরেছেন। আজকে মিছিলের গোটা পথে আমরা দেখেছি কয়েকশো বার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থমকেছেন, তিনি দাঁড়িয়ে তিনি মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছেন। বহু বয়স্ক ব্যক্তি তার সঙ্গে দেখে কথা বলেছেন এবং তিনি তাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। এবং আজকে রাস্তার দুধারে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিও ছিল। গত কয়েক সপ্তাহ ধরে তুমি দেখেছো যে বিজেপির প্রার্থী এখানে লাগাতার প্রচার ছেড়েছেন, কিন্তু যেভাবে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, মানুষের কাছে তিনি সরাসরি সংযোগ করছেন, সেদিক থেকে দেখতে গেলে ঘরের ইমেজকে সম্পূর্ণভাবে ভবানীপুরে ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই ধরনের জনসংযোগ যাত্রার মধ্যে দিয়ে। বেশ, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর দ্বিতীয় দফায় আরো কড়া দাওয়াই কমিশনের। কেন এই কথা বলছি? কারণ ভোটারদের ভয় দেখালেই ফের ভোটদানে বাধার প্রমাণ মিললে সেই বুথে ভোট বন্ধ। পরিচয়পত্র না দেখালে বুথের 100 মিটারে নয়। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, 23শে এপ্রিল প্রথম দফার ভোটে আমরা দেখলাম কড়া ছিল কমিশন এবং সেখানে কোনো গুলি বোমা ছাড়া একটা শান্তিপূর্ণ ভোট আমরা দেখলাম। দ্বিতীয় দফায় আরো কি করতে চাইছে কমিশন? দেখো, দ্বিতীয় দফার ভোটে মূলত যে এলাকাগুলিতে ভোট চলাকালীন অশান্তির ঘটনা ঘটেছিল বা ভোটের পরেও অশান্তির ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিকে বিশেষভাবে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণেই তুমি দেখেছো ইতিমধ্যেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সন্দেশখালী থেকে শুরু করে ব্যারাকপুর, আরামবাগ এই এলাকাগুলিতে গিয়ে জেলা প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং স্থানীয় যারা এলাকা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয়, ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়িয়েছেন। অর্থাৎ এই যে স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে, সেই স্পর্শকাতর এলাকাগুলিতে যাতে নির্বিঘ্নে ভোট হয়, সেই লক্ষ্যেই এগোচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো একবার স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র বুথের 100 মিটারের মধ্যে নয়, যদি বুথের ভোটারদের মধ্যে থেকে কোনো ভোটারকে যদি ভয় দেখানো হয় এবং এই সংক্রান্ত অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে সেই বুথে আবার রিপোল হবে। এবং শুধু তাই নয়, সেই বুথে আর পুনরায় ভোট নেওয়া হবে না ভোটের দিন। অর্থাৎ নির্বাচন কমিশন এটা নিশ্চিত করতে চাইছে যে দ্বিতীয় দফার ভোটও যাতে নির্বিঘ্নে হয়।
কারণ নির্বাচন কমিশনের পরিসংখ্যান এখনো পর্যন্ত বলছে প্রথম দফার ভোটে যত সংখ্যক স্পর্শকাতর অঞ্চল বা স্পর্শকাতর বুথ রয়েছে, দ্বিতীয় দফার ভোটে সেই সংখ্যাটা আরো বাড়তে পারে এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের তরফে এই কড়া বার্তা দেওয়া হচ্ছে। একটাই উদ্দেশ্য, যাতে দ্বিতীয় দফার ভোটও নির্বিঘ্নে করতে পারে নির্বাচন কমিশন। বেশ, सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ, कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर, कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा, हमको प्रूफ मिल गया, अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। स्टेट पुलिस का एक्टिविटीज पूरा लॉ एंड ऑर्डर है ही। यहाँ पे बाउंड्री वॉल है, इसके अंदर पूरा सीएपीएफ देख रहा है। बाहर सीएपीएफ क्यूआरटी में है, सब कुछ है। स्टेट पुलिस तो है ही, सब जगह है कि स्टेट पुलिस अंदर भी कोई प्रॉब्लम होगी तो स्टेट पुलिस को बुला सकता है। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে আরো সতর্ক কমিশন, ভোটারদের ভয় দেখালেই ফের ভোট। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রক্তপাতহীন, ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে প্রথম দফা। এই ভোট গত 40 বছরে মানুষ দেখে। অনেকে বলছেন স্বাধীনতার পরেই এ ধরনের ভোট হয়, কিন্তু গতবারে যা পরিস্থিতি ছিল এবারের পরিস্থিতি শুনছি তার থেকেও টাইট থাকবে। যারা একটু এদিক ওদিক করছেন সকালবেলায় অনুরাগের ছোঁয়া পেয়ে যাবেন। শুধু ভয় দেখাচ্ছেন, এত ভোট পড়লো, বিজেপি হারতে চলেছে, তাতে ওনার পেট কামড়াচ্ছে কেন? মনোজ আগরওয়ালের সিইও হিসেবে ভোটারদের তো তিনি উৎসাহ দেবেন, বলছেন যে ঢুকতে গেলে আইডি লাগবে, না হলে অ্যারেস্ট করা হবে, নজরদারি থাকবে, সিসিটিভির খবরদার, সাবধান। এটা কি ভাষা ইলেকশন কমিশনের? ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে। সেসব ব্যাপারে নজর দিন না, মানুষকে ভয় দেখিয়ে যাতে ভোট কেন্দ্রে না আসে তার ব্যবস্থা কেন করছেন মনোজ বাবু? আগামী বুধবার 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর তার আগে রাজ্যে আরো 11 পুলিশ অবজারভার। প্রথম দফার ভোটে পুলিশ অবজারভার ছিলেন 84 জন, শেষ দফায় তা বেড়ে হলো 95। প্রথম দফার ভোট শেষ, আগামী 29 এপ্রিল অর্থাৎ বুধবার শেষ দফা। এই ভোট পর্ব নির্বিঘ্নে শেষ করতে পুলিশ অবজারভারের সংখ্যা আরও বাড়ালো নির্বাচন কমিশন। শেষ দফায় আরও 11 জন পুলিশ অবজারভার, প্রত্যেকেই ভিন রাজ্যের আইপিএস অফিসার। এই পুলিশ অবজারভারদের বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনাতেই 3 জন, অজয় পাল শর্মা, কুমার আশিস এবং অঙ্কুর জৈন। উত্তর 24 পরগনায় শান্তনু কুমার সিং, রাহুল কুমার শাহপুরবাদ। উত্তর কলকাতায় অখিলেশ কুমার সিং, দক্ষিণ কলকাতায় চরণ সিং মিনা, হাওড়ায় রাকেশ কুমার, হুগলিতে চক্রেশ মিশ্রা, নদিয়ায় বিপিন তারা, পূর্ব বর্ধমানে শ্বেতাঙ্ক মিশ্রা। প্রথম দফার ভোটের জন্য 84 জন পুলিশ অবজারভার নিয়োগ করে কমিশন। দ্বিতীয় দফার ভোটে আরও 11, শেষ দফার ভোটের জন্য পুলিশ অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হলো 95। এই বিধানসভা ভোটে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, স্পেশাল পুলিশ অবজারভার এনকে মিশ্রা। প্রতিটি কেন্দ্রে একজন করে জেনারেল অবজারভার, অর্থাৎ 294 জন জেনারেল অবজারভার। শেষ দফার ভোটের জন্য পুলিশ অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হলো 95। নিউজ 18 বাংলা। मैं आप सबको नमन करता हूं, वंदन करता हूं, स्वागत करता हूं। मैं पहले सबको लक्ष्मी नारायण मंदिर में जब इस बार रामनवमी के दौरान, उसका बाद भी नामांकन करने के पहले मैं लक्ष्मी नारायण मंदिर में आया और हमारी जो सनातन संस्कृति है उसके अंदर मैं पूजा पाठ किया। फिर मैं स्वामी नारायण मंदिर में गया, वो आशीर्वाद लिया। महावीर जयंती का दिन
दो जॉइंट मंदिर में जाकर मैं भगवान महावीर का पूरा आशीर्वाद लिया और गुरुद्वारा जाकर आशीर्वाद लेते हुए बजरंगबली को दर्शन करते हुए हमारी देश का आधुनिक भारत का राजनीतिक चाणक्य अमित शाह जी का साथ उनका आशीर्वाद लेते हुए नामांकन दाखिल किया। मैं सबको फिर एक बार नमस्कार करते हुए इस जो चुनाव है आने वाला 29 को, ये बहुत महत्वपूर्ण चुनाव है। ये केवल कोई व्यक्ति को एमएलए बनाना, कोई पार्टी को सत्ता में लाना ये इशू नहीं है। ये देश की सुरक्षा का सवाल है। हमारी जो पश्चिम बंगाल है, जो खास करके हिंदू होमलैंड के नाते 1947 20 जून मोहम्मद अली जिन्ना का साथ लड़के डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी और स्वामी प्रणवानंद ने ये धोती को भारत मुक्ति किया था। आज इस बंगाल, पश्चिम बंगाल एक ग्रेटर बांग्लादेश होने जा रहा है। इसलिए इस चुनाव में आप सबको खुल के वोट करना चाहिए, घर से निकल के वोट करना चाहिए, डरना मत, झुकना मत। आप लोग का साथ हम लोग खड़ा है। हमारे देश के प्रधानमंत्री, विश्व की सबसे बड़ा लोकप्रिय नेता नरेंद्र दामोदर दास मोदी जी ने खुद बताया, मैं गारंटर हूं। मोदी जी को पूरा आवाज मानता है, विश्वास करता है। आप जनता जनार्दन भवानीपुर का आपको भी मोदी जी का जो अपील है, बंगाल का विकास, तरक्की और जो हमारी कल्चरल सांस्कृतिक राजधानी है बंगाल, आध्यात्मिक राजधानी है बंगाल, इसको जिस तरीके से ये लोग बर्बाद कर दिया, इसको फिर खड़ा करने के लिए भाजपा को जिताना चाहिए। দ্বিতীয় দফার প্রচার জমজমাট। একদিকে হাওড়া শিবপুরে অমিত শাহ রোড শো, অন্যদিকে হাওড়ার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট হাওড়াতেও। আর সেই জমজমাট প্রচারের ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো, যেখানে হাওড়া শিবপুরে, আর হাওড়া উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি, একদিকে হাওড়া শিবপুর, অন্যদিকে হাওড়া উত্তর। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোটের আগে জমজমাট প্রচার রাজ্যে, এবং যে যে জায়গায় ভোট রয়েছে সেই সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। হাওড়া শিবপুরের ছবি একদিকে দেখছেন, একদিকে হাওড়া শিবপুরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো, এবং অন্যদিকে হাওড়া উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। জমজমাট প্রচার। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, হাওড়ায় জমজমাট প্রচারের ছবি আমরা দেখছি। একদিকে শিবপুরে অমিত শাহ, অন্যদিকে হাওড়া উত্তরে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, অবশ্যই একেবারে বলা যেতে পারে শেষ শনিবার এবং শেষ রবিবার, গতকাল রবিবার, আগামীকাল রবিবার শেষ প্রচার থাকবে 2026 বিধানসভা ভোটে। মূলত নজর কাড়া যদি কেন্দ্র হয় তাতে শিবপুর এবং উত্তর হাওড়া দুটি কিন্তু নজর কাড়া রয়েছে। তার কারণ বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে যে এই দুটি বিধানসভা তারা কিন্তু সেখান থেকে নিতে পারে। ফলে সেখানে লড়াই যেরকম বিজেপি এবং তৃণমূলের দু তরফেই কিন্তু লড়াই চলছে। আমরা বলতে পারি ইতিমধ্যেই কিন্তু রামরাজাতলা রাম মন্দির, সেখান থেকেই অমিত শাহ তার রোড শো, অর্থাৎ রুদ্রনীল ঘোষের সমর্থনে বিশাল রোড শো চালু করে শুরু হয়েছে। যেই রোড শো শেষ হবে বেলেপোলে। কয়েকদিন আগে কিন্তু এই রাস্তাতেই কার্যত রোড শো করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মানুষের ঢল, তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ঢল ছিল। ঠিক একই রকম ভাবে বলা যেতে পারে আজকে যখন এই সভা রোড শো হচ্ছে অমিত শাহের,
এই অমিত শাহকে দেখতে কিন্তু সাধারণ মানুষের যেরকম ভিড় রয়েছে, বিজেপি কর্মী সমর্থক তাদেরও কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে। ঠিক তার পাশাপাশি একেবারেই তৃণমূলের নয়নের মণি বলা যেতে পারে, তৃণমূল কর্মী সমর্থক যাদের কাছে একটা আবেগ, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বালিতে সভা শেষ করেই মধ্য উত্তর হাওড়ার যে গৌতম চৌধুরী তৃণমূল প্রার্থী, তার সমর্থনে কিন্তু ব্যাপক রোড শো, বিশাল রোড শো তা কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে বাবুডাঙ্গা মোড় থেকে থানা পর্যন্ত এই মিছিল। অমিত শাহ কিন্তু এই কানপুরে তার যে সভা, সেই সভা শেষ করে সোজাসুজি চলে আসে ডুমুরজলা হেলিকপ্টার এবং সেখান থেকে রামরাজাতলা রাম মন্দির, সেই রাম মন্দিরে সামনে ঘাট থেকে শুরু হয় প্রচার। সেই প্রচার ইতিমধ্যে বেলেপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাঁতরাগাছি মোড়, নতুন রাস্তা মোড় ঘুরে বেলেপোল পর্যন্ত পৌঁছবে এই মিছিল। সেই অমিত শাহ এবং অমিত শাহকে দেখতে সাধারণ মানুষ যেরকম করে রয়েছে এবং হাওড়ার বিজেপি কর্মী সমর্থক, মূলত শিবপুর বিজেপি যে প্রার্থী উত্তরনীল ঘোষ, তার সমর্থনে এই র্যালি কার্যত বলা যেতে পারে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম এই রাস্তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রানা চ্যাটার্জির চমৎকারের প্রচার করেছিলেন। ঠিক তার পাল্টা সভা বলতে গেলেই বা রোড শো বলতে গেলেই বলা যেতে পারে অমিত শাহের এই রোড শো, যা কিন্তু এই মুহূর্তে জনপ্লাবক। বাংলার ভোটে গুন্ডাদের হুঁশিয়ারি, উল্টো ঝুলিয়ে সোজা করার নিদান শাহের। মমতার নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্টা জবাব শাহের। বাংলা को बेइज्जत किया, অত্যাচার किया। আপনি কি করে দাঁড়িয়ে মিটিং এ বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে পা উপরে আর মাথা নিচে? আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কিন্তু লয়ার যারা এখানে আছেন তাদের বলবো, ভিডিও আমার কাছে আছে, আমি দেবাঞ্জনকে দিয়েছি, কেস করবেন। এটা ইটস এ ক্রাইম। এ কথা হোম মিনিস্টার বলতে পারে না, আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক। हर बार मतदान के वक्त ये दीदी के गुंडे आपको सताते हैं ना भाई। मैं आज कहकर जाता हूँ, दीदी के गुंडों को 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को घर के बाहर निकले तो 5 के बाद उल्टा लटका कर सीधा कर दे। आज दीदी बड़ी नाराज हो गई मुझसे कि अमित भाई गृह मंत्री होकर गुंडों को धमकाते हैं। अरे दीदी, तो गुंडों को क्या प्यार करूं मैं? अभी तो सिर्फ धमका रहे हैं। सुधर जाओ वरना आपकी जगह जेल की सलाखों के पीछे है, जेल की सलाखों। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, ডান্ডার পাল্টা ঝান্ডা দেওয়ায় তৃণমূল নেত্রীর। বলেছে লাঠি টাঠি যা ইচ্ছে মারো, শুধু গুলিটা চালিও না। কত ওদের ডান্ডা আছে আমি দেখবো, আমাদের ঝান্ডা আছে। ডান্ডার সাথে লড়াই হবে ঝান্ডার। তৈরি থাকুন, মানুষের ভোট মানুষকে দিতে দিন। নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না। আমি আপনাদের বলি, 11ই বলেছিলাম বদলা নয় বদল চাই, আর এবারে বলছি বদল নয় গণতন্ত্রের বদলা চাই। একটা করে ভোট দেবেন আর গেছে দেবেন। অভিষেকের ডাবল সেঞ্চুরি চ্যালেঞ্জ, প্রথম দফায় সেঞ্চুরি হাঁকানোর হুঙ্কার, 2 দফায় ডাবল সেঞ্চুরি পারের চ্যালেঞ্জ অভিষেকের। আর অন্যদিকে ডাবল সেঞ্চুরি চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মারও। প্রথম দফায় 110 আসনে জেতার দাবি, আর 2 দফা মিলিয়ে 200 পারের চ্যালেঞ্জ হিমন্তের। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। আমাদের জায়গা, আমাদের মাটি, এখানে আমরা জন্মেছি। সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। ছিল তৃণমূল, আছে তৃণমূল, থাকবে তৃণমূল। पूरी कॉन्फिडेंस का साथ बोल सकता हूं कि पहला चरण में ही हम लोगों बीजेपी 110 सीट तक
हम लोग जीत चुके हैं। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। जो सुनामी आया है, मेरा लगता है कि 200 से भी अगर ऊपर चला जाए तो कोई भी आश्चर्य का बात नहीं है। ভোটের বাংলায় বহিরাগত আনার অভিযোগ, মমতার নিশানায় বিজেপি। বহিরাগত রুখতে ক্যাম্প তৈরির নির্দেশ। এজেন্সিকে ভাড়া করে বাইরে থেকে লোক আসছে, যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না, লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে, সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। কালকে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইছি। কল্যাণকে আমি যেটা বলবো, বিষ্ণুপুর বাঁকুড়াকে কাজে লাগিয়ে বলো বর্জ্যের দিকটা ক্যাম্প করবে, ভবদিঘি ওখানে ক্যাম্প করবে 2-3টে, যাতে বাইরের গুন্ডারা ঢুকতে না পারে। যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত ধর্মের জায়গাগুলো আছে, এরা কিন্তু গেরুয়া কিনে গেরুয়া পড়ছে, আসল সাধু এরা নয়। চড়ক পুজোর দিন 400 জনকে পাঠিয়েছিল নতুন গেরুয়া পরে, হাতে নাতে ধরা হয়েছে এবং বের করে দেওয়া হয়েছে, কারণ দে আর নট দ্য বেঙ্গল ভোটার্স। ফের অনুপ্রবেশ তোপসায়ের। 5ই মের পর খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করার হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है, और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी को